বিহার প্রসঙ্গে আসবো এবার, কারণ ইতিমধ্যে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়েছে। কার্যত এনডিএ সরকার পুনরায় ক্ষমতায় এসেছেন। এবার উপমুখ্যমন্ত্রী পদ নিয়ে নীতিশের সঙ্গে বিরোধ বিজেপির। পাটনায় নীতিশ কুমারের বাসভবনে বৈঠক। সম্রাট চৌধুরীর বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিককে তলব করেছে রাজ্যপাল। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, আপাতত নীতিশ কুমারের মুখ্যমন্ত্রীর পদ নিয়ে আর কোনো সংশয় নেই। এটা ঠিক, যেমন তিনি কতদিন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে থাকতে পারবেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিহারের রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে। তার কারণ যদি আমি হিসাবটা বলি, তাহলে জেডিইউ কে ছাড়া বিজেপি কিন্তু বা এনডিএ জোট কিন্তু এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠ। কারণ তোমার হচ্ছে বিজেপি পেয়েছে 89টি আসন, তোমার হচ্ছে এলজিপি অর্থাৎ পাসওয়ানের দল পেয়েছে 19টি আসন, আম পেয়েছে 5টি আসন এবং অন্যান্য যারা আছে বিজেপি সমর্থিত তারাও কিন্তু 4টি আসন পেয়েছে। এই ক্ষেত্রে তাদের সংখ্যাগরিষ্ঠতা কিন্তু এনডিএ মানে জেডিইউ কে ছাড়া এনডিএ কিন্তু 127টি আসনে কিন্তু এই মুহূর্তে রয়েছে। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে গেলে 122টি আসন দরকার। সেইখানে যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের মুখ থেকে বলেছেন যে নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন, তাই হয়তো নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু এই নীতিশ কুমারের চেয়ার কতদিন থাকবে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে নীতিশের সঙ্গে কিন্তু ইতিমধ্যেই সম্রাট চৌধুরী বিজেপি নেতা, বিহারের বিজেপি নেতা, তার সঙ্গে কিন্তু চরম দ্বন্দ্ব শুরু হয়েছে। আজকে 5:30 নাগাদ, আজ বিকেল 5:30 নাগাদ নীতিশ কুমারের যে বাসভবন, পাটনার বাসভবন, সেই পাটনার বাসভবনে সম্রাট চৌধুরী যান এবং সম্রাট চৌধুরী মন্ত্রিত্বের একটি লিস্ট নিয়ে নীতিশ কুমারের হাতে কিন্তু ধরিয়ে আসেন। এবং নীতিশ কুমারের সঙ্গে কিন্তু সম্রাট চৌধুরী যে খুব একটা বেশি রুদ্ধদ্বার বৈঠক করেছে সেটা বলা যাবে না। মাত্র 5 থেকে 7 মিনিটের একটা সাক্ষাৎ বৈঠক হয়েছে। সেই বৈঠকেই সম্রাট চৌধুরী, মানে যিনি বিহারের রাজনীতিতে প্রবল সমালোচক হিসেবে পরিচিত, সেই সম্রাট চৌধুরী একটা লিস্ট ধরিয়ে দিয়ে তিনি কিন্তু বেরিয়ে গেছেন। এবার যদি পাশাপাশি আমি দেখি যে জেডিইউ কে নিয়ে যদি ইন্ডি জোটও ধরা হয়, সেই ক্ষেত্রে জেডিইউ 85, লেফট তোমার হচ্ছে 3টি, কংগ্রেস 6টি, আরজেডি 25টি, সব মিলিয়ে কিন্তু 119টি আসন দাঁড়ায়। তাহলে জেডিইউ যদি ইচ্ছে করে লেফট, কংগ্রেস, আরজেডি কে নিয়ে সরকার গঠন করবে, তাও কিন্তু সম্ভব হচ্ছে না। অন্যদিকে নিম সহ যে অন্যান্যরা যে আছে সেইখানে আসন রয়েছে 9টি আসন। তাই কিন্তু বিহারের রাজনীতিতে যত সময় যাচ্ছে ততই কিন্তু বিভিন্ন অঙ্ক চলছে। আর বিহারের রাজনীতিতে নীতিশ কুমার যে মুখ্যমন্ত্রী হোক সেটা কিন্তু কখনোই চান না কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং অমিত শাহর উপরেই কিন্তু আগামী দিনে বিহারের যে জোটের ভবিষ্যৎ সেটা কিন্তু অনেকাংশেই নির্ভর করছে। অন্যদিকে আজকে রাজভবনে সেখানে ডেপুটি বিহারের যিনি নির্বাচনী আধিকারিক, মুখ্য নির্বাচনী আধিকারিক, তাকে তলব করেছেন রাজ্যপাল। সন্ধ্যে 6টা নাগাদ মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি বিহারের রাজভবনে পৌঁছেছেন। সেখানে দুজনের মধ্যে কথা হয়েছে, তবে কি কথা হয়েছে সে বিষয়টা এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। তবে যেহেতু তোমার হচ্ছে নির্বাচন প্রক্রিয়া এখনো পর্যন্ত শেষ নয়, কারণ আগামী মানে যতক্ষণ না নতুন গভর্নমেন্ট শপথ নেয় ততক্ষণ নির্বাচন কমিশন বেশ কিছু বিষয় দেখতে পারে। তার জন্যই কোনো বিষয় নিয়ে কোনো অবজেকশন কিনা, সেই জন্য ডেকে পাঠালো কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ধন্যবাদ। অর্থাৎ বিহারের রাজনৈতিক অস্থিরতা কিন্তু আরো একবার তীব্র হয়েছে। আজ পাটনায় মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠকে হাজির হয়েছেন বিজেপি নেতৃত্ব সম্রাট চৌধুরী। অন্যদিকে বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিককে তলব করেছেন রাজ্যপাল। চাপানোত্তরের রাজনীতি, আগামী দিনে নীতিশ বিজেপি সম্পর্ক কোন মোড় নেয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।